তুমি এসেছিলে পরশু, কাল কেন খুব প্রচলিত এবং পরিচিত একটি গান, কিন্তু কয়জন গানটির গীতিকার বা সুরকারের নাম জানেন? এই গানটির সুরকার এবং শিল্পী শ্রী শচীন দেব বর্মন। ছোট করে সবাই যাকে বলে এস.ডি. বর্মন, কেউ কেউ আবার বলেন শচীন কর্তা। অনেক বাঙালি হয়তো জানেন না এস.ডি. বর্মন এই বাংলাদেশেরই সন্তান। ত্রিপুরার বিখ্যাত চন্দ্রবংশীয় মাণিক্য রাজবংশে তার জন্ম। পিতার নাম নবদ্বীপচন্দ্র দেববাহাদুর। ত্রিপুরার রাজবংশ নিয়ে অনেক গল্প কাহিনী প্রচলিত আছে। রাজা মহারাজাদের জীবনাচরণ নিয়েও আছে অনেক আখ্যান উপাখ্যান। এসব কাহিনী নিয়ে মানে রাজবংশের ইতিহাসকে আশ্রয় করে পঞ্চদশ শতাব্দীর রাজা ধর্মমাণিক্যের আদেশে একটি গ্রন্থ প্রণীত হয়। পদ্যে রচিত গ্রন্থটির নাম দেওয়া হয় রাজমালা। পরবর্তীকালে গ্রন্থটির তথ্য হালনাগাদ করা হতে থাকে। সেই সময় ত্রিপুরা সাম্রাজ্যের অধীনে ছিল নোয়াখালী, চট্টগ্রাম, শ্রীহট্ট এবং কুমিল্লা। তাই এই বইতে এসব অঞ্চলের ইতিহাসও উঠে এসেছে খুব সুন্দরভাবে। রাজমালা ৬টি লহর বা খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলোর যুগে যুগে আধুনিকীকরণ হয়েছে। রাজবংশের একজন কর্মচারী ১৮৯৬ সালে ত্রিপুরার ইতিহাস নিয়ে আরও কয়েকটি গ্রন্থ রচনা করেন। এটির নাম দেওয়া হয় রাজমালা। গ্রন্থটির রচয়িতা ছিলেন শ্রী কৈলাসচন্দ্র সিংহ। বইটি রচনা করা হয় মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের আমলে। কৈলাসচন্দ্রের বাবা ও ঠাকুরদা ছিলেন মাণিক্য পরিবারের সেরেস্তাদার ও মোক্তার। তাই তার রাজমালায় ত্রিপুরার ব্যাপারে অনেক অজানা ও মূল্যবান তথ্য উঠে এসেছে। বীরচন্দ্র মাণিক্য রাজা হওয়ার আগে সিংহাসনে আরেকজন শক্তপোক্ত উত্তরাধিকার ছিলেন। তিনি শচীন দেব বর্মনের বাবা নবদ্বীপচন্দ্র দেববাহাদুর বীরচন্দ্রের সৎ ভাই। সিংহাসনের অধিকার পাওয়ার লোভ বীরচন্দ্রকে হিংস্র ও নির্দয় করে তোলে। তিনি কয়েকবার নবদ্বীপচন্দ্রকেও হত্যার চেষ্টা করেন। এ পর্যায়ে নবদ্বীপচন্দ্র রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মচারী কৈলাস সিংহের পরামর্শে কুমিল্লায় চলে আসেন এবং স্বাধীনভাবে বসবাস শুরু করেন। রাজ সিংহাসনের দাবি ত্যাগ করার পর কুমিল্লা শহরের দক্ষিণে চরথা এলাকায় নবদ্বীপচন্দ্রকে বীরচন্দ্র ৬০ একর জমি দান করেন। এখানেই নবদ্বীপচন্দ্র একটি দালান নির্মাণ করেন। এই দালানেই শচীন দেব বর্মনের জন্ম হয়। ছোটবেলা থেকেই একটি সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠেন শচীন দেব বর্মন বা এস.ডি. বর্মন। বাবা ছিলেন একজন সেতারবাদক ও ধ্রুপদী সঙ্গীত শিল্পী। বাবারই কাছে গ্রহণ করেন সঙ্গীতের প্রথম তালিম। তারপর সঙ্গীত শিক্ষা করেন ওস্তাদ বাদল খান এবং বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে। শচীন দেব বর্মনের সঙ্গীত শিক্ষার জন্য অনেকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এদের মধ্যে আছেন কানাকেষ্ট ওস্তাদ আফতাবউদ্দিন খাঁ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ফাইয়াজ খাঁ, আব্দুল করিম খাঁ প্রমুখ। নবদ্বীপচন্দ্রের কুমিল্লার বসতভিটার বিপরীত দিকে ছিল আর এক জমিদার বাড়ি। সবাই তাকে ডাকত মুন্সি বাড়ি। সেই বাড়ির ইতিহাস থেকে জানা যায় মুন্সি বাড়ির ছেলে মর্তুজ মিয়া আর শচীন দেব ছিলেন বাল্য বন্ধু। কৈশোরে একদিন রাতের বেলা শচীন দেব আর মর্তুজ মিয়া মুন্সি বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিলেন। শচীন দেবের মধ্যে গুনগুনিয়ে গান গাওয়া শুরু করে দেন। শচীন দেবের গান অন্দরের ভেতর থেকে মুগ্ধ হয়ে শুনেছিলেন জমিদার নাবালক মিয়া। তিনি চাকর সফর আলীকে সাথে সাথে পাঠিয়ে দেন রাস্তায় কে গান গাইছে তাকে নিয়ে আসার জন্য। সফর আলী শচীন দেবের কাছে এসে বলেন, শচীন কর্তা, হুজুর আপনারা ডাকছে। শচীন দেব বর্মন এতে খুব ভয় পেয়ে যান। কাঁপতে কাঁপতে হাজির হন নাবালক মিয়ার সামনে। জমিদার তাকে বলেন, কি রে, তোর তো গানের গলা খুব ভালা, কোনো বাদ্যযন্ত্র আছে কি তোর? শচীন দেব নাবোধক উত্তর দিলেন। নাবালক মিয়া তাকে হারমোনিয়াম, তবলা, পিয়ানো সহ কয়েক প্রকার বাদ্যযন্ত্র কিনে দেন। কানাকেষ্ট নামক এক তবলচিকেও রেখে দেন। এভাবে সুখে কাটছিল তার বাল্যকাল। ম্যাট্রিক, আইএ, বিএ কুমিল্লা থেকে পাশ করে 1924-এ মাত্র 18 বছর বয়সে শচীন দেব বর্মন চলে এলেন কলকাতায় এমএ পড়বার জন্য।
আর সেখানে কলকাতার বিশ্ববিদ্যালয়ে এম.এ ক্লাসে ভর্তি হলেন। কুমিল্লাতে পড়ে থাকে তার স্মৃতি আর পরিবারের সহযোগিতায় গড়া সংগঠনগুলো। ত্রিপুরার মহারাজগণের অনুগ্রহে সেকালেই কুমিল্লাতে গড়ে উঠেছিল নাট্যশালা, লাইব্রেরি, টাউন হল, সাংস্কৃতিক সংঘ ইত্যাদি। 1910 সাল থেকে 1920 সাল, মাত্র 10 বছরের মধ্যেই কুমিল্লাতে গড়ে ওঠে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান। দ্য গ্রেট জার্নাল থিয়েটার পার্টি ও ইয়ংমেন্স ক্লাব ইংরেজ সাহেবগণের দ্বারা প্রশংসিত হয়েছিল। এর ফলে এখানে কবি, সাহিত্যিক সুধীজনদের আনাগোনা বাড়তে থাকে। কাজী নজরুল ইসলামও এখানকার প্রেমে পড়েছেন। কবি আসলে থাকতেন তালপুকুরের পশ্চিম পাড়ের একটি ঘরে। সেখান থেকেই কবি লিখেছিলেন তার বিখ্যাত ছড়া বাবুদের তালপুকুরে, হাবুদের ডালপুকুরে। শচীনদেব আর নজরুল ইসলাম ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। শচীনদেব বর্মন সারগারামের নিখাদ নামে একটি আত্মজীবনী রচনা করেন। সেখানে তিনি তার জীবনের উত্থান সংগ্রাম, ব্যর্থতার কথা লিখেছেন। শচীনদেব বাবুর বয়স যখন 25 বছর, তখন তার বাবা কলকাতায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছিলেন ত্রিপুরার প্রধানমন্ত্রী। পিতার মৃত্যুর পর শচীনদেবের জীবনে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। আত্মজীবনীতে তিনি লিখেছেন, পিতার মৃত্যুর পর আমি যেন অগাধ জলে পড়ে গেলাম। এই অবস্থায় আমি আগরতলা বা কুমিল্লা গিয়ে থাকলে রাজকীয় আরামে নিশ্চিন্তে নিজেদের বাড়িতে বাস করতে পারতাম এবং রাজ্য সরকারের কোনো উচ্চ পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম। আমার বড় ভাইরা আমাকে তাই করতে বলেন। আমার কিন্তু এ ব্যবস্থা মনোপুত হলো না। নিজে একলা সংগ্রাম করে, নিজে উপার্জন করে সঙ্গীত সাধনায় জীবন কাটিয়ে দেব। মনের মধ্যে একমাত্র আকাঙ্ক্ষা নিয়ে কলকাতায় ত্রিপুরার প্রাসাদ ছেড়ে সামান্য একখানা ঘরে আমি আস্তানা বাঁধলাম। এরপর 1934-এ সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনে গান গেয়ে শচীনদেব বর্মন স্বর্ণপদক জয় করেন। পরের বছর বেঙ্গল সঙ্গীত সম্মেলনে ঠুমরি পেশ করে ওস্তাদ ফৈয়াজ খানকে মুগ্ধ করেন। 1937-এ শচীনদেবের জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। এবছর তিনি তার পরবর্তী সঙ্গীত জীবনের প্রেরণা শ্রীমতী মীরা দাশগুপ্তাকে বিবাহ করেন। বিয়ের পর তার নাম পাল্টে রাখা হয় মীরা দেব বর্মন। মীরা দেব বর্মন ছিলেন তৎকালীন ঢাকা হাইকোর্টের চিফ জাস্টিস রায়বাহাদুর কমলনাথ দাশগুপ্তের নাতনি। মীরা দেব বর্মন আর শচীনদেব বর্মনের বিয়ে নিয়ে অনেক কথা শোনা যায়। বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে শচীনদেব এবং মীরা দেব বর্মন দুজনেই তালিম নিতেন। একসঙ্গে সঙ্গীতের পাঠ নিতে নিতে এক সময় তারা প্রণয় সূত্রে আবদ্ধ হন, যা গুরু বিশ্বদেব ভালো চোখে দেখেননি। এরপর বিশ্বদেবের সাথে শচীনদেবের সম্পর্ক শিথিল হওয়া শুরু করে। শেষে বিশ্বদেব বাবু সব ছেড়ে ছুড়ে পণ্ডিচেরির দিকে রওনা হন। তারপর মীরা দেব বর্মন শচীন কর্তার কাছে সঙ্গীতের শিক্ষা নেওয়া শুরু করেন। একই বছর তাদের বিয়েও হয়। স্বামীর মতন তিনিও ছিলেন সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র এবং সফলতম ব্যক্তিত্ব। বিয়ের 2 বছর বাদে তাদের একটি সন্তান হয়। সেও পরবর্তীতে বাবার মতন সুরজগতের প্রবাদ প্রতিম পুরুষ হয়ে উঠেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাহুল দেব বর্মন। শচীন কর্তার প্রাপ্তের ঝুলি বেশ ভারী ছিল। সেই 34-এ গোল্ড মেডেল দিয়ে শুরু, তারপর একের পর এক ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, বিএফজে অ্যাওয়ার্ড সহ কত কি। 1969-এ শচীনদেবকে দেওয়া হয় ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মশ্রী। পরের বছর শক্তি সামন্তের আরাধনা ছবির সফল হগিতেরি আরাধনা গানটির জন্য জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক সিঙ্গার পুরস্কার পান শচীনদেব বর্মন। 4 বছর পর জিন্দেগি জিন্দেগি ছবির সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 69টি বসন্ত পার করে শচীন কর্তা 75 সালে মুম্বাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক পরিত্যাগ করেন। সারাটি জীবন সঙ্গীতের সাধনায় রত থেকেছেন। দেশ বিদেশের বড় বড় শিল্পী, সঙ্গীতকারদের সাথে সঙ্গীত চর্চা করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাভ করেছেন সীমাহীন সম্মান, ভালোবাসা। তবুও একটি বারের জন্য ভোলেননি বাংলা মায়ের কোল। নিঃসংকোচে গিয়েছেন, কৈশে হাসি, কৈশে খেলা, কৈশে বুনোরোল। আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল।
সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল থাকদম। আমরা হ্যাপি সানরাইজ এই মহান সুরকার, মহান সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনকে আমাদের প্রণাম জানাই। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।